নমস্কার। আপনাদের আর আপনাদের পরিবারের সবাইকে আমার তরফ থেকে বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখুন, আজকে আমি আপনাদের জন্য কিছু 10টা স্পেশাল স্টক এনেছি, যাদের দাম মোটামুটি 500 টাকার নিচে, কিছু কিছু স্টকের দাম তো 300 টাকারও নিচে। বেশিরভাগ স্টকের দাম কিন্তু আমরা যেটা পছন্দ করি, মানে একটু 1000 টাকা 500 টাকার কমে হবে সেরকম 70 থেকে 80% স্টকই কিন্তু তেমন আপনাদের জন্য চুজ করেছি। একটা দুটো স্টকের দাম একটু 1000 টাকার থেকে বেশি, কিন্তু তার মধ্যে প্রচন্ড ভ্যালু আছে এবং আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট স্টক, তাই আমি ইনক্লুড করেছি। এই স্টকগুলো কিন্তু যে ব্যবসায়িক মডেল আছে, যে তারা বিজনেসটা নতুনভাবে শুরু করছে, নতুন ফিউচারিস্টিক যে বিজনেসগুলো আছে যেগুলো হয়তো আপনারা জানেন না, সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো। কারণ নামগুলো হয়তো আপনাদের অনেকগুলো শোনা লাগবে, কিন্তু তারা নতুন কি করছে সেইগুলোর দিকে আমরা ফোকাস করব। তার জন্যই কিন্তু এই স্টকগুলোকে আমরা চুজ করেছি। তাই শুধুমাত্র নাম জেনে চলে গেলে হবে না, আমি স্টকগুলো ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, কোন লেভেলে আমাদের এন্ট্রি করা উচিত, ইনভেস্টমেন্টের জন্য ভালো কিনা, সেই সব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। তো শুরু করছি। প্রথমে আরেকটা কথা বলে নেব যে এখানে কিছু কোনোটাই কিন্তু বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে নিজে থেকে রিসার্চ করেই কিন্তু ইনভেস্ট করবেন। আর অবভিয়াসলি সবসময় নিজের পয়সা থেকেই ইনভেস্ট করবেন, কোনো ধার বা লোন করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। প্রথম যে স্টকটা আমি আপনাদের জন্য এনেছি সেটা TV18 ব্রডকাস্ট, আপাতত 75 টাকায় চলছে। এই স্টকটা কিন্তু রিলায়েন্স গ্রুপরা এদেরকে অধিগ্রহণ করেছে। যে নেটওয়ার্ক 18 আপনারা দেখেন, তারা TV18 ব্রডকাস্টের একটা বড় শেয়ার হোল্ডার এবং নেটওয়ার্ক 18কে ওন করে। তাদের প্রমোটার গ্রুপ হচ্ছে রিলায়েন্স। এবং আগামী দিনে এরকম কথা শোনা যাচ্ছে বা রিলায়েন্সের তরফ থেকে বলা হয়েছে, তিনটে যে আরো তাদের কোম্পানি আছে, মানে TV18 ব্রডকাস্ট, তার সাথে সাথে ডেন নেটওয়ার্ক, হ্যাথওয়ে কেবল, এই যে কোম্পানিগুলো আছে যারা ইন্টারনেট প্রোভাইড করে আপনাকে, কেবল টিভি নেটওয়ার্ক প্রোভাইড করে, সেইগুলো কিন্তু নেটওয়ার্ক 18 যে কোম্পানিটা আছে তার মধ্যে মার্জ হয়ে যাবে এবং তারপর একটাই কোম্পানি হবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। যখন মার্জ হবে তখন আপনি সেই পরিমাণে শেয়ার পাওয়া যাবে। TV18 ব্রডকাস্ট এদের মধ্যে সব থেকে বেশি ভালো প্রফিটেবল কোম্পানি, ইপিএস তারা ভালো গ্রোথ করছে এবং মানে আপনি যদি স্টক প্রাইসটাও দেখেন, লাস্ট 1 বছরে কিন্তু 176% রিটার্ন জেনারেট করে দিয়েছে। ক্যাশ ফ্লো পজিটিভ, সবকিছু ভালো। ডেপ্ট ফ্রি কোম্পানি, প্রায় ডেপ্ট ফ্রি কোম্পানি বলা যায়। প্লাস রিলায়েন্স যখন আছে তখন তো ডেপ্টের অত ব্যাপারটাই হয় না, তারা চাইলেই সেই ডেপ্টটাকে ক্লোজ করতে পারে। কিন্তু খুব ভালো কোম্পানি, ভবিষ্যৎ ভালো আছে। নেটওয়ার্ক 18 আপনারা যে হিস্ট্রি চ্যানেল দেখেন বা আপনার যে বুক মাই শোতে বুক করেন, তা সেটাও কিন্তু নেটওয়ার্ক 18 40% শেয়ার তাতে আছে বুক মাই শোতে। প্লাস আপনারা যে কালার্স বাংলা দেখেন, বিভিন্ন টিভি নেটওয়ার্ক দেখেন, বিজনেসে সিএনবিসি চ্যানেলগুলো দেখেন, সব কিন্তু TV18 ব্রডকাস্ট বা নেটওয়ার্ক 18 অধীনে, মানে রিলায়েন্স গ্রুপ তাদের প্রমোটার। সেই কারণে কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এদের আছে। TV18 এই স্টকটার উপর নজর রাখা যেতে পারে, এই লেভেলটাও ভালো। তবে আমি ইনভেস্টমেন্টেও একটা স্টপ লস সবসময় রাখি। হ্যাঁ, সেটা একটু দূরে থাকে কিন্তু অবশ্যই রাখি। 50 টাকা, মানে 45 থেকে 50 টাকা, এই জোনটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই ব্যাপারটা মাথায় রাখবেন। রিলায়েন্স যতদিন আছে ততদিন তো ভালোই আর থাকবে আশা করি, কারণ নেটওয়ার্ক 18 তাদের পুরো ইনভেস্টমেন্ট আছে, TV18ও তাদের ইনভেস্টমেন্ট আছে, হ্যাথওয়েতেও ইনভেস্টমেন্ট আছে। এই 4টে কোম্পানির উপর ডিটেল ভিডিও আমার কিন্তু মানে চ্যানেলে অলরেডি আছে, একটু দেখে নেবেন, শেয়ার প্যাটার্ন সবকিছু বলা আছে। আচ্ছা, এবার আমি আসি দ্বিতীয় স্টকে। দ্বিতীয় স্টকটা কিন্তু টাটা পাওয়ার কোম্পানি। নামটা শোনা শোনা লাগবে, কিন্তু যে স্পেশাল জিনিসটা আমি বলবো এদের বিজনেসের, সেটা হয়তো আপনারা হয়তো অনেকে জানেন না। সেটা হচ্ছে, এইখানে দেখুন, টাটা পাওয়ারের যদি আপনি ওয়েবসাইটে আসেন, আমরা তো জানি তারা ইভির ব্যবসাটা করছে। তার জন্য যদি ইভিটা, ইলেকট্রিক্যাল ভেহিকেলের ব্যবসাটা যদি আগামী দিনে ভালো হয়, সেটা খুব ভালো হবে ইন্ডিয়ার পক্ষে। এবং টেসলা যদি ভারতে আসে বা আরো ইভির ব্যাপারগুলো এগোয়, তাহলে হয়তো একটা ফধিগ্রহণের কথাও, মানে এরকম গুজব শোনা যায়। আপাতত সেই সব কথা বাদ দিন, গুজবে তো আমরা যাব না, তার ভিত্তিতে ইনভেস্টমেন্ট হয় না। কিন্তু ইভি সেক্টরটা সত্যি আগামী দিনে কিন্তু আসবে। যে ইলেকট্রিক্যাল ভেহিকেলের ব্যাপারটা, সেখানে কিন্তু চার্জার স্থাপন করা, এইগুলো তো আপনি জানেন, সেগুলো টাটা পাওয়ার করছে। কিন্তু আরেকটা যে গ্রিন এনার্জির দিকে সে যাচ্ছে, আরো একটা কথা, এই যে সোলার পাওয়ার, রুফটপ পাওয়ার, এইগুলো কিন্তু করছে। আজকালকার দিনের অনেক এমএনসি কোম্পানিগুলো তারা নেট কার্বন জিরো হতে চাইছে তাদের পুরো ফ্যাসিলিটিটাতে। তার জন্য কিন্তু তারা সোলার প্যানেল নিজেদের মধ্যে, নিজেদের অফিস কম্পাউন্ডে লাগাচ্ছে। কেন? এগুলো
এইগুলো একটা ইনভেস্টরদের, বিদেশি ইনভেস্টরদেরও দেখাতে হয় কিছু কিছু জিনিস, যে আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি প্রকৃতিকে নেট কার্বন ফ্রি করার জন্য। হ্যাঁ, তাতে কিন্তু এই যে সোলার রুফটপ, এই ব্যবসাগুলো কিন্তু বাড়ছে, যেগুলো টাটা পাওয়ার করছে। তৃতীয়ত যেটা আমি বললাম যে অনেকেই আমরা হয়তো জানি না, এটা হচ্ছে টাটা পাওয়ার ইজেড হোম। দেখতে পাচ্ছেন এইখানে ওরা কি করছে, আপনি যদি এইখানে ব্যাপারটা লক্ষ্য করেন, এরা কিন্তু অ্যাপের মাধ্যমে আপনারা যে বাড়িতে বাড়িতে যে পাওয়ার সলিউশনগুলো হয়, মানে এফেক্টিভ ওয়েতে পাওয়ারগুলো এই করা, বড় বড় অ্যাপার্টমেন্টে যে আপনার মানে সাশ্রয়কারী অবস্থায়, একদম অ্যাপ্রক্সিমেট, মানে আপনার কম ইউনিটের মধ্যে কি করে সাশ্রয়কারীভাবে আপনি ঘরটা চালাতে পারেন, পাওয়ার ম্যানেজমেন্টটা কি করে করতে পারেন, অ্যাপ বেসড অনেক কিছু হয়ে গেছে, যেখানে লাইটের ব্রাইটনেস ফাইটনেস আপনি কন্ট্রোল করতে পারেন, অনেক কিছু ব্যাপার আছে। সেই ইজি হোমের ব্যাপারটা কিন্তু টাটা পাওয়ার করছে, যেটা একটা কনজিউমার ফোকাসড বিজনেস মোর অর লেস, এবং কিন্তু সেটা একটা নতুন দিক। সুতরাং এই দুটো জিনিস কিন্তু আপনারা মনে রাখতে হবে, এই যে তিনটে ভার্টিকালে। তাছাড়া আপনি জানেন পাওয়ারের এই গরমে বলা হচ্ছে যে নেক্সট যে গরমটা আসছে, এই গরমকালে ইন্ডিয়ায় পুরো পাওয়ারের যে চাহিদাটা সেটা অনেক গুণ বেড়ে গেছে। সুতরাং টাটা পাওয়ারটা একটু নজর রাখতে পারেন। এই যে জোনটা চলছে, অবভিয়াসলি অনেকটা বেড়ে গেছে এই কদিনে, কিন্তু তাও এই জোনটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না। 300 টাকার কাছাকাছি চলে গেছিল, সেখান থেকে একটু কারেক্ট হয়েছে, ঠিকঠাক আছে। মানে এই জোনটায় দেখা যেতে পারে। এই আমি জোনটা মার্ক করে দিচ্ছি, এই যে আগেও এই জোন থেকে একটু রিট্রেস করেছিল, এখন দেখুন এই জোনের কাছাকাছি আবার যদি পাওয়া যায়, সেইটা কিন্তু একটা ভালো দিক হতে পারে। এটা আপনার এই 200, আপনার বলে দিচ্ছি, এটা 250 260-এর কাছাকাছি। তা 260 থেকে 273 এমন কিছু ডিফারেন্স নেই। আপনি তো ট্রেডিং করছেন না, ইনভেস্টমেন্ট পারপাসে। টাটা পাওয়ার জিনিসটা আমার কিন্তু ভালো লাগছে, অবশ্যই কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আচ্ছা, থার্ড যে স্টকটা এনেছি, মানে সেটা কিন্তু আপনাদের একটু অবাক করা লাগবে, এবং এই জিনিসটা আপনাদের দেখতে হবে। দেখুন, 1 বছরে 41% রিটার্ন দিয়েছে। প্রিন্সেস পাইপস অ্যান্ড ফিটিংস, এইটা একটা, কিন্তু আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাবো যেগুলো আপনারা মানে বেশি দেখেন নাই। যখন ডিলার মিট হয়েছে প্রিন্সের, এরা কিন্তু পাইপ তৈরি করে, মানে আপনারা যে অ্যাপার্টমেন্টে বা নিজেদের বাড়িতে যে প্লাস্টিকের পিভিসি পাইপ ইউজ করেন সুয়ারেজের জন্য, ড্রেনেজ সিস্টেমের জন্য, ফিটিংস গুলো ইউজ করেন, তারপর ওভারহেড ট্যাঙ্ক যেগুলো ইউজ হয় সেগুলোতে প্রিন্স আছে। এবং দেখুন এই যে ডিলার্স মিট, দেখুন দীঘা ওয়েস্ট বেঙ্গল, এইখানে ব্যাঙ্গালোরে আছে, বালাসোর তো আছেই, এখানে দেখুন শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, এইসব দিকেও আছে। মানে পশ্চিমবঙ্গেও এদের কিন্তু মানে আছে সব জিনিস। এই নয় যে ভারতের বাইরে, মানে পশ্চিমবঙ্গের বাইরে অনেক বিজনেস, তা একদমই নয়। ঠিক আছে, সুতরাং আপনারা দেখতে পারবেন অনেকের বাড়িতে হয়তো ইউজও হচ্ছে প্রিন্সের পাইপ, কমেন্ট করে জানাবেন। এইখানে দেখুন এনের মুখ তো আপনারা অনেকেই চিনি। সুতরাং ব্র্যান্ড একটা ভ্যালু এরা কিন্তু তৈরি করতে চাইছে। তাছাড়াও নতুন নতুন এরা ক্যাপাসিটি এক্সপ্যানশন করছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এরা এরা উপরে শুধু পাইপিং এর থেকে থেমে থাকেনি, এরা ওভারের ট্যাঙ্কের গুলো জিনিসগুলো করছে, মানে বিজনেসের সিনার্জিটা বাড়াচ্ছে, বিজনেসকে এক্সপ্যান্ড করছে। এদের মার্কেট শেয়ার কিন্তু বাড়ছে। আপনারা জানেন পাইপিং অ্যাস্ট্রাল হচ্ছে সব থেকে বেশি মানে ভালো কোম্পানি, বা ভালো মানে মার্কেট শেয়ার বড়, এরাও কিন্তু মার্কেট শেয়ারটা নিজেদের বাড়াচ্ছে। ঠিক আছে, এই এই তাদের প্রোডাক্টগুলো দেখুন, প্রোডাক্টের মধ্যে ওভারের ট্যাঙ্ক এইসব জিনিসগুলোও আছে। সুতরাং এরা কিন্তু শুধু পাইপে থেমে থাকেনি। আর আপনারা যদি এর ফিনান্সিয়ালটাও আমি দেখেছি, ফিনান্সিয়ালটা কিন্তু খুব ভালো। এই দেখুন, কমিশনিং অফ তেলেঙ্গানা প্লান্ট, মানে কোম্পানি কখন একটা নতুন প্লান্ট স্থাপন করে, যখন তারা ভাবে যে ফিউচারে তার ডিমান্ডটা অনেক ভালো হবে, ফিউচারে আরো বিজনেস আসবে, তখনই তো সে এক্সপ্যান্ড করে। সেগুলো কিন্তু করছে বিভিন্ন জায়গায়। দেখুন, অল অ্যাক্রস দ্য ইন্ডিয়া তাদের কোম্পানিগুলো আছে, তাদের প্লান্টগুলো আছে। সুতরাং এই কোম্পানিটার কিন্তু একটু ভালো গ্রোথ দেখা যাচ্ছে, এবং ভালো গ্রোথ এদের শুধুমাত্র নাম্বারে আসেনি, এদের স্টক প্রাইসও বেড়েছে। সুতরাং এর মধ্যে কিন্তু অল্প স্বল্প নিবেশের জন্য দেখা যেতে পারে। এই জায়গাটা দেখতে পারেন যে মানে আমার পার ক্যাপিটা কনজাম্পশন, যে ইন্ডাস্ট্রির যে পাইপিং বা এই যে ফিটিংস গুলো আমরা করি, তাতে কিন্তু ভারতের এখনো গ্রোথ হওয়ার অনেকটা জায়গা পড়ে আছে কম্পেয়ার টু ইউএস বা ইউরোপে যা কনজাম্পশন হয়। সুতরাং কনজাম্পশনের বেসের উপর দিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেকটা ব্যাপার এখনো আছে। এইটা কিন্তু এই প্রিন্স পাইপস এর জন্য, পাইপস অ্যান্ড ফিটিংস এর জন্য একটা কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা আপনাদের মেন একটু দেখাবো। প্যাট, এই যে প্রফিট আফটার ট্যাক্স, প্যাট কিভাবে বাড়ছে দেখুন। এইখানে দেখুন 74, FY17-এ 74 এরকম ছিল, ফ্ল্যাট ছিল। তারপর দেখুন
দেখুন এই বছরে কিন্তু এদের গ্রোথটা কিন্তু এক্সপোনেনশিয়াল হারে গ্রোথটা হয়েছে, এটা কিন্তু নজরে রাখতে হবে। তার মানে নিশ্চয়ই বিজনেস মডেলটা বাড়ছে, প্রফিট বাড়ছে, তার সাথে সাথে মার্জিনও বাড়ছে। তার মানে কি প্রাইসিং পাওয়ার আছে কোম্পানির, এইটা মনে করুন। 5.9% মার্জিনে কাজ করতো, এখন সে 10%-এর উপর, মানে মার্জিন ডাবল হয়ে গেছে। এইটা কিন্তু একটা ভালো। হ্যাঁ, 10% মার্জিন এখনো একটু কম আপনি বলবেন, কিন্তু দেখুন ইবিটা মানে প্রফিট মানে ট্যাক্স ফ্যাক্সের আগে যেটা অপারেশন লেভেলে তাদের যে মার্জিন, সেটা দেখুন 17.5, মানে অনেকটাই ভালো বলা যায়, এবং কি সুন্দর গ্রোথটা হয়েছে পরপর। এই ব্যাপারগুলো কিন্তু একটু আমাদের নজরে রাখতে হবে যে কোম্পানি কিন্তু ভালোর দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখুন নেট ডেপ্ট অ্যান্ড নেট ওয়ার্থ যদি বলেন, আপনি সেইখানেও দেখতে পারেন এরা কিন্তু কনসিস্টেন্ট বেসিসে, এই ব্যাপারটা লক্ষ্য করুন। এই যে লাল দিয়ে যেটা আপনি দেখছেন, আমি এইটা জুম করব কারণ এইটা খুব দরকার জানা আপনাদের যখন ইনভেস্ট করেন। এই দেখুন লালটা হচ্ছে নেট ডেপ্ট আর এটা হচ্ছে নেট ওয়ার্থ। আপনি দেখুন FY20-তে তাও ডেপ্ট ছিল, FY21-এ ডেপ্ট সে জিরো করেছে, এইটা খুব ভালো। তার প্রফিট হচ্ছে বলে প্রফিটটা সে রেখে দিচ্ছে না বা অন্য কোনো মানে অন্য ফালতু কাজে ইউজ করছে না, সে ডেটটাকে কমাচ্ছে, কমিশনিং করছে প্লান্ট, নতুন প্লান্টেও ইনভেস্ট করছে, এক্সপ্যানশন করছে, সাথে সাথে তার পুরনো যে দেনাগুলো আছে সেটাকে ফেরত দিয়ে জিরো করে দিয়েছে। এইটা কিন্তু সব থেকে ভালো লাগে যখন কোম্পানিকে আপনি অ্যানালিসিস করবেন, ডেপ্ট সে জিরো করছে প্লাস গ্রোথ করছে, এইটা কিন্তু খুব ভালো। প্রিন্স ঠিক আছে, 500 টাকার একটু বেশি, ওসব বলা যায় না, মানে 698 টাকা, এগুলো একটু কমের মধ্যে যখন যখন পাবেন একটু করে দেখা উচিত। ভালো আপাতত গ্রোথের মধ্যে আছে। অবভিয়াসলি একটু মিড ক্যাপ ধরনের স্টক, তো একটু মিড ক্যাপ স্মল ক্যাপ বেসিসে, স্মল ক্যাপ কোম্পানি 7,700 করোড়ের আশেপাশের মার্কেট ক্যাপ, তো সুতরাং এর মধ্যে একটু তো ভোলাটিলিটি থাকবে। 400-র কাছাকাছি একটা স্টপ লস রাখা যেতে পারে, যে তার নিচে চলে গেলে তখন একবার রিভিউ করতে হবে যে বিজনেসটা কি খারাপ হয়ে গেছে, কেন কি হচ্ছে সেই সব ব্যাপারে। কিন্তু এইগুলো ঠিক আছে, কোম্পানির প্রসপেক্টিভ ফান্ডামেন্টাল ভালো আছে। চলুন চতুর্থ স্টকে চলে আসবো, বেদান্তা। আপনারা বলবেন হ্যাঁ বেদান্তা তো জানি ভালো, কিন্তু একটা জিনিস আবার সেই নতুন একটা জিনিস যেটা হয়তো অনেকে আমরা জানি না, সেটা আমি এখানে বলবো যে এরা নতুন বিজনেস কি একটা শুরু করছে বা প্ল্যান করছে, তার জন্য কিন্তু আমি অনেকটা বুলিশ এর উপর। বেদান্তা আপনি জানেন মাইনিং কোম্পানি, একটা মানে এইসবই করে, মেটালস মাইনিং এসবই করে, তার জন্য, আর মেটাল সাইকেল তো এখন ভালো চলছে তার জন্য বাড়ছে। আসল গল্প আরেকটা জায়গাতেও আছে। সেটা কি আপনারা জানেন যে এখন সারা বিশ্ব জুড়ে সেমিকন্ডাক্টরের অভাব চলছে, সেমিকন্ডাক্টর চিপ, যে চিপ আপনারা ফোনে ইউজ করেন, ল্যাপটপে ইউজ করেন সব, সেখানে দেখুন Vedanta scouting across 5 states as semiconductor plan peak space. বেদান্তারা সেমিকন্ডাক্টর বিজনেসে ঢুকতে চাইছে, তারা প্লান্ট তৈরি করতে চাইছে সেমিকন্ডাক্টরের, এবং সেটা নিয়ে তারা সিরিয়াসলি ভাবছে। তারা বিভিন্ন স্টেটের সাথে জমির সংক্রান্ত কথাও বলে ফেলেছে। দেখুন March 22-এর রিপোর্ট, এটা লাস্ট আপডেট, একদম লেটেস্ট এই নিউজগুলো আগে থেকেই ছিল, আমি আপনাদের অবহিত করছি। এই জিনিস তারা কিন্তু নতুন সেমিকন্ডাক্টর বিজনেসে আসছে। কি সিনার্জি বলছে দেখুন, তারা মাইনিং করছে, সেমিকন্ডাক্টর জন্য যেসব ধাতুগুলো চাই সেইগুলো সেও উৎপন্ন করছে, অনেকটা সিনার্জি ব্যাপারগুলো তারা পাচ্ছে, মানে একই ইন্টিগ্রেটেড স্পেসে তারা সব কিছুকে তৈরি করতে চাইছে, যেটা কিন্তু আর খুব ভালো দিক যে সেমিকন্ডাক্টরের চাহিদাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এইবার এখানে একটা ড্রব্যাক, সেটা হচ্ছে দেখুন সেমিকন্ডাক্টর প্লান্ট আজকে ভাবলাম যে প্লান্ট বানাবো আর কালকে তৈরি হয়ে গেল, তা তো নয়। এ তো আর আইটির মতো নয় যে একটা শুধু ল্যাপটপই থাকে, তা নয়। এটার জন্য সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি করতে গেলে পুরো ফুল ভ্যাকুয়াম, আপনার নিয়ার ভ্যাকুয়াম একটা ল্যাব টাইপের তৈরি করতে হয়, স্পেশালাইজড ইকুইপমেন্টস হয়, অনেকটা ফার্মা কোম্পানির মতো, অনেক কিছু তাতে রুলস রেগুলেশন থাকে, অনেক কিছু সাবধানতা অবলম্বন করেই কিন্তু একটা সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি করা যায়। সুতরাং আজকে জিনিসটা যে হয়ে যাবে বা কালকেই হয়ে যাবে তা নয়, কিন্তু তারা একটা নতুন বিজনেসের প্ল্যান কিন্তু করছে। প্লাস একটা বাইব্যাকের ব্যাপার আছে। বাইব্যাক মানে ডিলিস্টিং করতে চাইছিল কোম্পানি, প্রমোটার তাদের, মানে ডিলিস্টিং কখন করতে চায়, যখন কোম্পানি জানে যে আগের ব্যবসাটা আরো ভালো হবে, কম টাকায় এখন স্টকটা পাচ্ছি, প্রমোটাররা যে পুরোটাই কিনে নি, সেটা হয়নি, কারণ কম দাম দিচ্ছিল আর ইনভেস্টাররা সেটা স্টকটা দেয়নি। তো সেটা একটা ভালো দিক, এটা বোঝা যাচ্ছে। 425 টাকায় চলছে, যত একটু কমের দিকে মাঝে মাঝে পেলে এগুলো করা যেতে পারে, লেভেলটা ঠিকঠাক আছে। একটু 400 লেভেলের যদি আসে আরো ভালো হয়। দেখুন এক বছরে প্রায় 80-90% রিটার্ন দিয়েছে, ভালো কোম্পানি। অন্য যে বিজনেস মডেলটা বললাম সেটার দিকে নজর রাখবেন, ওইটার নতুন। এরপরে
এরপরে পঞ্চম স্টকে আমি যাব। তার আগে যদি আপনাদের এইরকম নতুন জিনিসটা ভাল লাগছে তো প্লিজ আমার এফোর্টকে ভাল লাগলে ভিডিওকে একটু লাইক আর একটু শেয়ার করবেন। চ্যানেলে আগে যদি আপনি প্রথম হন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে আসে। এবার চলে আসি পঞ্চম স্টকে, যেটা 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 কিন্তু অনেকটা ডার্ক হর্স টাইপের এফএমসিজি কোম্পানিতে, রুচি সোয়া। এটা আপনি জানেন পতঞ্জলিরা এখন এটাকে অ্যাকোয়ার করেছে, এবং যেটা শোনা যাচ্ছে না, কনফার্ম নিউজ, তাদের সিইও এসেও বলেছে এবং স্টক মার্কেটেও বলে দিয়েছে, সেটা মানে এনএসসি বিএসসি তে সাবমিটও করেছে। সেটা হচ্ছে বোর্ড ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল দিয়েছে যে পতঞ্জলির যে ফুড বিজনেস আছে, যেটা পতঞ্জলি ফুডস নামে পরিচিত, সেই পতঞ্জলি ফুডসটা কিন্তু সেই কোম্পানিটাই রুচি সোয়ার মধ্যে একসাথে চলে আসছে। হ্যাঁ, মানে একসাথে ইন্টিগ্রেটেড হচ্ছে। পতঞ্জলি ফুডসটা এখন লিস্টেড কোম্পানি নয়, পতঞ্জলি ফুডসের বিজনেসটাও রুচি সোয়ায় চলে আসবে। তার মানে কিন্তু একটা মার্জিন এক্সপ্যানশন হবে। মার্জিন এক্সপ্যানশন মানে ওই যে পতঞ্জলি ফুডস, ওটা কিন্তু একটু হাই মার্জিন বিজনেস, 20%-এর উপরে তাদের মার্জিন, ভালো হাই মার্জিন বিজনেস। সেই হাই মার্জিনের ভালো বিজনেসটা কিন্তু এখানে আসবে, তাহলে নেট মার্কেট ক্যাপ বাড়বে, হাই মার্জিন বিজনেস আসবে, এটা কিন্তু একটা ভালো সিনার্জি, একটা ভালো জিনিস। সুতরাং রুচি সোয়ার উপর দেখতে হবে। আর এফএমসিজি কোম্পানি হিসাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এদের পিই রেশিও কিন্তু ঠিকঠাক আছে। যদি আপনি এই মানে এইচইউএল, হিন্দুস্তান ইউনিলিভার বা অন্যান্য কোম্পানির সাথে তুলনা করেন, এফএমসিজি কোম্পানি অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ, এইবার দেখুন এর তো প্রচন্ড আরো ভ্যালু আছে। আস্তে আস্তে যখন ভ্যালুগুলো অ্যাড হতে থাকবে, এই যে পতঞ্জলির ফুডসটা এলো, আরো অনেক বিজনেসগুলোকে এরা যদি একসাথে নিয়ে চলে, তখন কিন্তু একটা ভালো দিক আছে। অবশ্যই এখন 650 টাকায় এরা কিন্তু এফপিও করেছিল। যদি আপনি নিবেশ করে থাকেন, যদি পেয়ে থাকেন, অবশ্যই সেটা হোল্ড করার মানে ইচ্ছা, আমি হলে তো হোল্ড করতাম, কেননা এত ডিপ ভ্যালু আছে এর মধ্যে। তাও এটা কিন্তু আপনি যদি স্টপ লসও একটা রাখতে চান ওই 600 টাকার আশেপাশে, যখন নেক্সট এফপিও এনেছিল তার আশেপাশে স্টপ লস দিয়ে এই জিনিসটাকে কিন্তু দেখা যেতে পারে। এবার কি, এই স্টকটা দেখুন অনেকটা বেড়ে গেছে, দাম বেড়ে গেছে ইন দ্য সেন্স লাস্ট আপনি যদি 1 বছর দেখেন একটু বেড়েছে। লাস্ট 1 বছরে যদি এর রিটার্নটা আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 44%-এর মতো বেড়েছে। হাই গেছিল 1300 টাকার মতো, তার থেকে একটু কমেছে যদিও, কিন্তু তাও 1 বছরে কিন্তু এটা বেড়েছে, যেখানে অন্যান্য এফএমসিজি কোম্পানিগুলো কিন্তু অতটা বাড়েনি। হিন্দুস্তান ইউনিলিভারকেই দেখছেন। সুতরাং সেই অনুযায়ী অল্প অল্প করে দেখুন, যেগুলো হাই প্রাইস হাই ভ্যালুয়েশন, সেগুলোকে অল্প অল্প করে জমা করতে হয়, মাসে একটা স্টক কেনা হলো এরকম ভাবে, ঠিক আছে। যাই হোক, তবে কোম্পানিটা ভালো, নজর রাখবেন। এর পরের যেটা স্টক, সেটা ষষ্ঠ স্টক, যেটা আইইএক্স। এর উপর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, প্লিজ দেখবেন। ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য গুড কোম্পানি, ওয়ান অফ দ্য ইউনিক বিজনেস। আইইএক্স এর জন্য নয়, আমি এটা ওই ভিডিওতেও বলেছিলাম। আইইএক্স তো আছেই, আপনারা জানেন, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। আইইএক্স এর সাবসিডারি কোম্পানি আছে আইজিএক্স, ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ, যেটা কিন্তু খুব মানে আগামী দিনে জানেন গ্যাস নির্ভর আমাদের ইকোনমি হতে চলেছে, যেখানে গ্যাসের চাহিদা বাড়বে, গ্যাসের আদান প্রদানটা অনেক বাড়বে, গ্যাসের ট্রেডিংটাও অনেক বাড়বে, ইন্টার স্টেট এইসবগুলো বাড়বে। সেখানে কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ার প্রথম আইজিএক্স গ্যাস এক্সচেঞ্জ, যেমন ইন্ডিয়ার প্রথম এনার্জি এক্সচেঞ্জেরা। সুতরাং নতুন ধরনের বিজনেস মডেলে জানেন স্ট্রিট সবসময় সেটাকে ওভার ভ্যালু করে রাখে। স্টক অবশ্যই ওভার ভ্যালুড, 100-র উপর পিই। তাই জন্য আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, আমি কিন্তু লেভেলগুলো বলবো, আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। এই স্টকটা কিন্তু ওভার ভ্যালুড। এইগুলোকে কি করবেন, একটা ওয়াচ লিস্টে রাখবেন। যখন যখন দাম একটু কমের দিকে পাবেন তখন একটা দুটো করে জমা করা হলো। এইগুলোতে কিন্তু একবারে গিয়ে একবারে লামসাম ইনভেস্টমেন্ট করে দেব, এই মাইন্ডসেট থাকা উচিত নয়। কারণ কোনো এক কোয়ার্টারে যদি রেজাল্ট খারাপ হয় তাহলেই কিন্তু বাজারের পিই যে এত হাই পিই দিচ্ছিল এটাকে কিন্তু কমিয়ে দেবে, ধারাক করে দেখবেন স্টক পড়ে গেছে। এই জিনিসগুলো, কেননা হাই ভ্যালুয়েশনের স্টকের এটাই প্রবলেম। তাই জন্য ওভার দ্য ইয়ার যদি অল্প অল্প করে জমা করা যায় সেটা ঠিক আছে। এটাতেও আমি স্টপ লস রাখি 150 টাকা। 150 টাকার নিচে চলে গেলে তখন কিন্তু রিভিউ করতে হবে যে বিজনেস মডেল খারাপ হয়ে গেছে কিনা। যতই ভালো কোম্পানি হোক, যতই ভালো স্টক হোক না কেন, অবশ্যই মাইন্ডে এটা রাখবেন, ঠিক আছে। আজকে যেটা ভালো, কালকে কি করছে সেটাও আমাদের দেখতে হবে, ঠিক আছে। আইএক্স ভালো কোম্পানি কিন্তু ওভার ভ্যালুড স্টক, এই জন্য এটাকে ওয়াচ লিস্টে রাখবেন, একবারে লাফিয়ে পড়ে কিনবেন না। তারপর ওয়ান অফ দ্য মাই ফেভারিট স্টক, হয়তো চ্যানেলে বারবার শুনে থাকবেন, এর উপর ডিটেল ভিডিও আমি বানিয়েছি,
খুব ভালো স্টক, মনোপলি বিজনেস, সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। আপনারা যারা জেরোধাতে অ্যাকাউন্ট খোলেন, আপনি অ্যাঞ্জেল ব্রোকিনে খোলেন, আপ স্টকসে খোলেন, যাই খোলেন, বেশিরভাগ ব্রোকারের কিন্তু ব্যাক এন্ডে যে ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন হয় সেটা সিডিএসএল কোম্পানির। ভারতে দুটো ডিপোজিটরি কোম্পানি আছে, এনএসডিএল আর সিডিএসএল। সিডিএসএল এর প্রোমোটার কিন্তু বিএসই মানে বম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে এবং সিডিএসএল কিন্তু লিস্টেড স্পেসের মধ্যে মানে মনোপলি বিজনেস, এবং ভারতের সব থেকে বেশি ডিম্যাট অ্যাকাউন্ট এদের কাছে আছে। 6 কোটির বেশি অ্যাক্টিভ ডিম্যাট অ্যাকাউন্ট এরা ম্যানেজ করে, এদের আন্ডারে খোলা হয়েছে। আর ডিম্যাট অ্যাকাউন্ট মানে জানেন যত ট্রানজাকশন হবে তত তাদের বসে বসে ইনকাম। একবার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল ব্যাস, তারপর থেকে ইনকাম। অবশ্যই এরা সাইবার সিকিউরিটি প্রদান করে, মানে ওদের ব্যাক এন্ডে তো সেফটি সিকিউরিটি রাখতে হয়, কিন্তু লাইট অ্যাসেট লাইট মডেল, হ্যাঁ, অনেকটা টেক কোম্পানির মতো। ফিনান্সিয়াল কোম্পানি আমি একে মনে করি না, অনেকটা টেক প্রদান করে, মানে টেকনোলজি প্রদান করে আপনার শেয়ার মার্কেটকে, আপনার ট্রেডিং এর জন্য। খুব ভালো জিনিস, মনোপলি বিজনেস আছে, অ্যাসেট লাইট মডেল, মার্জিন ভালো, তাই জন্যই কিন্তু এটাকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ভালোই, অবভিয়াসলি জানেন ভালো স্টক, মনোপলি বিজনেস তো তার হাই পিই হয়, স্ট্রিট তাকে হাই ভ্যালুতে করে, তাই জন্য যখন যখন কমের দিকে আসবে, এর 1300 দিনের মুভিং অ্যাভারেজ 1300 টাকা, মানে 1325 1350, 200 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা আছে ডেইলি চার্টে, সেটা তার আশেপাশে এসেছিল, কয়েকদিন আগে এসেছিল। সেরকম এলে সেরকম চান্স পেলে নেবেন। এই দেখুন এইখানে এসেছিল, যে 1383 টাকায় এসেছিল 25শে ফেব্রুয়ারি নাগাদ, হ্যাঁ 25শে ফেব্রুয়ারি, 7ই মার্চ, এই এই সামনেই এসেছিল। এরকম একটু ওঁত পেতে থাকবেন, যখন পাওয়া যায় একটু করে নিয়ে জমালেন। হ্যাঁ, এগুলোতে দেখুন হাই পিই বলে এগুলো আজকে নিলাম আর কালকে প্রচন্ড বেড়ে যাবে তা নয়, হয়তো একই জায়গায় অনেকটা মুভ করবে। কারণ এইটাকে যখন আমি প্রথম কভার করেছিলাম আমার অন্য হিন্দি চ্যানেলে, তখন সেটা 400 টাকায় ছিল আগের বছরে। 400 টাকা থেকে এখন 3 গুণ হয়ে গেছে প্রায়, হ্যাঁ 1700 টাকা হাই ছিল, মানে 4 গুণ হয়ে গেছে। তারপর তো একটু সে নিঃশ্বাস নেবেই, তাই জন্য এগুলো আমি বললাম আইইএক্স আর সিডিএসএল ভালো কোম্পানি, কিন্তু লাফিয়ে পড়ে নেবেন না। সিডিএসএল স্পেশালি বলছি, একটু মানে সিডিএসএলটা কম্প্যারেটিভলি আইএক্স এর থেকে কম ভ্যালুয়েশন আছে, মানে কম ওভার ভ্যালুড, কিন্তু তা বলেও আপনি মানে লাফিয়ে পড়ে একবারে গেলাম 50,000 লাগিয়ে দিলাম, 1 লাখ লাগিয়ে দিলাম তা নয়, অল্প অল্প করে, আমি যেমন বলি মান্থলি একটু জমা করার প্ল্যান সেরকম। বা ট্রেডিং এ আপনি, আমি দেখাবো, আমি তো আপনাদের সাথে ট্রেডিংও করি, লাইভ ট্রেডিং, সেইখানে যা লাভ সেই মুনাফাগুলো দিয়ে অল্প অল্প করে এখানে জমালেন, এরকম রাখবেন। কেন, হাই ভ্যালুয়েশন স্টক, ভালো বিজনেস, হাই ভ্যালুয়েশন স্টক। আচ্ছা, এরপরে যেটা আসবো, আর এরপরে আর 3টে স্টক বাকি আছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওকে ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আচ্ছা, ভারতী এয়ারটেল, এইটা আমি নিয়ে কেন বলছি দেখুন, এইটা কিন্তু একটা দুটো প্রসপেক্ট আছে। আমি যে আপনাদের বলি যে সবসময় অন্য প্রসপেক্টটা আমি আপনাদের বলি, শুধু আমরা এটাকে যদি ফোনের কোম্পানি ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। এরা কিন্তু 5Gর দিকে যাচ্ছে, 5Gতে ভালো রকম ইনভেস্ট করছে, 5Gর টেকনোলজি নিয়েও এরা চেষ্টা করছে যে 5Gতে কি করে এটাকে ভালো করে বাড়ানো যায়, 5Gর টেকনোলজিটাকে আরো ভালো করছে, যেগুলো ভালো। কিন্তু তার সাথে সাথে একটা মেইন জিনিস যেটা করছে সেটা হচ্ছে গুগল এর মধ্যে কিন্তু ইনভেস্ট করে বসে আছে। হ্যাঁ, গুগলও কিন্তু স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট কিছু পার্সেন্টেজ এর মধ্যে করেছে। অবভিয়াসলি 5G নিয়ে এদের প্ল্যান আছে, বড় কিছু প্ল্যান আছে, যেগুলো এরা করছে। এরা ইন্ডাস টাওয়ার বলে একটা কোম্পানি আছে, তাকেও এরা অধিগ্রহণ করছে, তার মধ্যে কিছু স্টেক নিচ্ছে যাতে 5Gর ব্যবসাটাকে আরো এক্সপ্যান্ড করতে পারে। কিন্তু গুগল যে ভারতের এর সাথে যে মেলবন্ধনটা করেছে সেটা কিন্তু একটা ভালো দিক, তাই দেখবেন স্টক কিন্তু হোল্ড করছে, স্টক ভালো করছে। এবং আজকের দিনে আপনি জানেন জিও আর ভারতী এয়ারটেল এই দুটোই কোম্পানি আছে, সুতরাং ওই ডিপে পেলে দেখুন, ডিপগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, একটু উঠছে তারপর কিন্তু পড়ছে, উঠছে কিন্তু পড়ছে, তারপর আবার উঠছে। এই পড়ার সময়গুলোতে একটু একটু ওঁত পেতে থাকতে হবে, এই জন্যই বলছি এই স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখবেন, সেই করে আপনি নিজে রিসার্চ করে তারপর কিন্তু ডিসিশনগুলো নেবেন। ভালো স্টক, কোম্পানির পিই রেশিও এসব দেখবেন না, মানে পিই রেশিও এখন মাইনাসে দেখবেন, কারণ এর ফিনান্সিয়াল যে আছে, আপনি দেখেন রিসেন্টলি কিন্তু এরা ভালো করছে, কিন্তু আগে আপনি জানেন টেলিকম কোম্পানি, আইডিয়ার যেমন হয়েছে, টেলিকম কোম্পানিগুলো কিন্তু ভালো করছিল না। দেখছেন আপনি 43,000 কোটি টাকা পিবিটি লস হয়েছে, নেট ইনকাম দেখুন 32,000 কোটি টাকার লস। সুতরাং এই জিনিসগুলো আছে, কিন্তু 5Gর বিজনেস মডেলটা দেখে, তাই জন্য তাই, এবং পোর্টফোলিওর পুরো অংশটাও এর মধ্যে লাগাবেন না, লাগালে হয়তো 3% বা 4% নিবেশ করলেন পুরো পোর্টফোলিওর, এরকম ভাবে প্ল্যান করতে হবে, ঠিক আছে। ভারতী এয়ারটেল একটু ডার্ক হর্স হতে পারে, কিন্তু ভালো কোম্পানি, নজর বানিয়ে রাখবেন। স্টপ লস যদি বলেন, আমি এটাই ছোট্ট স্টপ লস রাখবো, কেন টেলিকম কোম্পানি, তার জন্য 650 টাকা আমার স্ট্রিক্ট স্টপ লস। তার নিচে চলে গেলে আমি যদি ইনভেস্ট করতাম বেরিয়ে যেতাম, হ্যাঁ ইনভেস্ট করলেও বেরিয়ে যেতে হয়, নইলে ইয়েস ব্যাংকের মতো আমি স্টক দেখতে চাই না আমার পোর্টফোলিওতে, এই জন্যই আমি কথাগুলো বলি। আচ্ছা, 9 নম্বর স্টকটা কিন্তু
মানে একটা মানে ওই ডার্ক হর্স টাইপের বলে না, মানে একদম কম ভ্যালুয়েশনে আছে। ১৬০০ টাকা দেখে ভাববেন না যে স্টকটার দাম বেশি, কিন্তু ভ্যালুয়েশন খুব কম, খুবই চিপ প্রাইস। এবং আগামী দিনে কিন্তু যদি ঠিকঠাক এই করতে পারে কাজ, এ মানে এই যে কি হতে চলেছে এর হয়তো নিজেরও মানে জানে না। মানে কেন বলছি, দেখুন প্রথম কথা হচ্ছে তো এর কোনো কম্পিটিটর নেই। হিন্দুস্তান অ্যারোনটিক্স আপনি জানেন, বা ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান গভর্নমেন্টের কোম্পানি, ডিফেন্স সেক্টরে সবকিছু, মানে এই যে লাইট এয়ারওয়েজ গুলো, যে চপার গুলো বানায়, হেলিকপ্টার গুলো বানায়, লাইট তেজাস এদের আছে, এই সব জিনিসগুলো কিন্তু এরা তৈরি করে। এবং এতে তো কোনো কম্পিটিটর নেই, মানে কালকে আরেকটা কোম্পানি তৈরি হয়ে গেল যে ডিফেন্সের হেলিকপ্টার বানাতে শুরু করলো, এরকম তো হবে না। এগুলো করতে অনেক টেকনোলজি লাগে, অনেক কিছু ছাড়পত্র লাগে, ওইগুলো হবে না। সুতরাং এদের কম্পিটিটর নেই। এবং আস্তে আস্তে আপনি জানেন যে এখন যে কনফ্লিক্ট গুলো চলছে, তার জন্য কিন্তু অনেক কান্ট্রি কিন্তু যেগুলো মানে একটু ধরুন কান্ট্রি ছোট, তারাও কিন্তু নিজেদের ডিফেন্সের দিকে নজর দিচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু এরা এরা বাইরের দিকেও কিন্তু এক্সপোর্টও করাতে পারে। যেমন ইসরো, আজকে দেখুন ইসরো কিন্তু এখন বাইরের অনেক দেশের, যেমন ভিয়েতনাম, মালয়েশিয়া, এইসবের কিন্তু যে স্যাটেলাইট গুলো তারাও কিন্তু উপরে পাঠাচ্ছে। কিন্তু যেহেতু তাদের নিজেদের রকেট টেকনোলজি নেই, সেহেতু ইসরো সাহায্য করছে ব্যবসায়িক ভিত্তিতে, যে তোমরা আমাদের দাও স্যাটেলাইটটা, আমরা সেটা উৎক্ষেপণ করে দিচ্ছি। এই ব্যাপারগুলো কিন্তু আছে, সেই মডেলটা কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্সও নিতে পারে। এই জিনিসগুলো আসছে, প্লাস ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে তো বিজনেসটা আসছেই। তা এই একটা জিনিস আছে, আপনি যদি ১ বছরে, এটা নতুন লিস্টেড কোম্পানি, খুব একটা নতুন না, আবার খুব একটা পুরনোও নয়। দেখুন ১ বছরে কিন্তু 73% রিটার্ন এরা বের করে দিয়েছে। আচ্ছা, বাইরে একটু কাজ হচ্ছে, তাই জন্য হয়তো একটু নয়েজ আসতে পারে, ক্ষমা করে দেবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন ভিডিও আমি কাট করবো না, এটা লাইভ, আমার মনে যা আসছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। লাইভ আনএডিটেড ভিডিও, মন থেকে কথা বলছি। আচ্ছা, হিন্দুস্তান অ্যারোনটিক্স ১ বছরে ৭৩% রিটার্ন দিচ্ছে। যেটা বলছিলাম, পিই রেশিও দেখুন অনেকটাই ঠিকঠাক আছে, ১৭ পিই, মানে ঠিকঠাক একদম। আপনি ভালো ডিভিডেন্ড পে আউট কোম্পানি, ডিভিডেন্ড ইল্ড দেখুন 2%-এর কাছাকাছি ডিভিডেন্ড ইল্ড। ভারত সরকারের কোম্পানি, মানে স্টেবিলিটির দিকে তো ঠিক আছে। আর যে সেক্টরটা বললাম সেই সেক্টরে কিন্তু প্রসপেক্ট আছে। স্টক প্রাইসও দেখুন একটু উঠছে, আবার একটু কনসলিডেট করে আবার উঠছে, কনসলিডেট করে আবার উঠছে। এইগুলোকেও ওরকমই অল্প অল্প করে জমা করতে হবে, ওয়াচ লিস্টে রাখবেন, এরকম ভাবে কিন্তু করতে হবে। একবারে গিয়ে নেবেন না, কম ভ্যালুয়েশন থাকলেও ঠিকঠাক প্ল্যান করে, ইনভেস্টমেন্টের যোগ্য কোম্পানি, ভালো কোম্পানি, ডিভিডেন্ড দেয়, ভারত সরকারের কোম্পানি, সেই দিকে নজর রাখবেন। লাস্ট কোম্পানি যেটা বলবো, সেটা থেকে একদম চমকাবেন না। আমি ওই যে নতুন একটা জিনিস বলবো, যেগুলো কিন্তু এর মধ্যে ভ্যালুটা আছে, নতুন নয় হয়তো জানেন, কিন্তু সেইভাবে আমরা হয়তো সেইভাবে জিনিসটাকে ভাবছি না। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিচ্ছে? ২৫০০ টাকা স্টকের দাম। হ্যাঁ, ২৫০০ টাকা স্টকের দাম, কিন্তু এর মধ্যে যে ভ্যালুগুলো আছে হয়তো সেগুলো আমরা জানি না। প্রথম কথা তো জিও, জিও তো আছেই। যে আজ হোক কাল হোক, আজ থেকে ৪ বছর বাদে হোক, যখনই হোক, জিওর বিজনেসটাকে একটা প্রেশার আসবে, তখন তাকে ডিমার্জ করতেই হবে। হয়তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোম্পানিকে শেয়ার হোল্ডাররা তখন জিওর সমপরিমাণ সেই মানে সেটাকে সোয়াপ রেশিও অনুযায়ী সেই স্টকগুলো পাবে। ঠিক আছে, কেন জিও জিও বিজনেস বা অন্যান্য যে বিজনেসগুলো আছে আস্তে আস্তে ডিমার্জার করবে রিলায়েন্স, সেটা তো আমার মনে হচ্ছে। কারণ দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কিন্তু আপনার লাইফ সায়েন্সেস বিজনেস আছে, আপনি যদি জানেন, মানে ওষুধের জিনিসও বানায়, রিলায়েন্স লাইফ সায়েন্সেস বলে আছে। ঠিক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্স আপনি লাইফ সায়েন্স বলে নিজেই করতে পারেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি, রিলায়েন্স লাইফ সায়েন্সেস, বায়োটেকনোলজির কোম্পানি আছে, রিলায়েন্স লাইফ সায়েন্সেস আপনি দেখতে পাচ্ছেন। এগুলো লিস্টেড কোম্পানি নয়, কিন্তু এগুলো রিলায়েন্স গ্রুপের মধ্যে। তা এই জিনিসগুলো আছে, প্লাস আমি টিভি ১৮-এর ব্যাপারগুলোও বললাম, সেইগুলো আছে। মানে অনেক কিছু এরা নিয়ে চলছে, ডিজিটাল বিজনেস করছে, ডিজিটাল ব্রডকাস্টিং এর বিজনেস করছে, জিওর উপর ভিত্তি করে তারা একটা পুরো ইকোসিস্টেম তৈরি করতে চাইছে। এই যে ভ্যালুগুলোকে তারা তৈরি করছে না, এইগুলো কিন্তু আগামী দিনে অনেকটা ভালো হতে পারে। সুতরাং রিলায়েন্সের উপর নজর রাখবেন। ভালো স্টক, ভালো কোম্পানি, একটু যখন পরন্ত দিকে আসবে, মাঝে মাঝে একটু জমা করা যেতে পারে। নতুন টাইপের যে বিজনেস মডেলগুলো বললাম, সেগুলোর ভ্যালু কিন্তু এর মধ্যে আছে। পি রেশিও ৩০-৩৫ ঠিকঠাক আছে, এই ইন্ডাস্ট্রির পক্ষে ঠিকঠাক আছে, কারণ রিলায়েন্সকে অন্যান্য জিও ফিওরও ভ্যালুয়েশনটা আসছে তার জন্য। যাই হোক, নজরে রাখবেন। আর অবশ্যই ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর তার সাথে সাথে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর এবং আমার ক্লাসের যে
স্টক মার্কেটের ফ্রি ক্লাসের যে ভিডিওগুলো আমি লোড করেছি 12টা, সেইগুলো অবশ্যই এখানে দেখবেন। লাইভ ট্রেডিং এর আপনার সেই ক্লাসগুলোও আছে, সেগুলোও দেখবেন। পুরো প্লেলিস্টের লিঙ্ক আমি এই নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার এন্ড স্ক্রিনেও চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, শুভ নববর্ষের আবার প্রীতি শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।